পূর্ণার চিৎকার শুনে উপরে তাকায়, দেখে একটা ছেলে এই দিকে তাকিয়ে আছে। সে সাথে সাথে পিছে তাকায়, দেখে কতগুলো ছেলে এইদিকে আসছে। পূর্ণা কামিজ খামছে ধরে, ওড়না বেঁধে নেয়, হাতের ছুরিটা কোমরের ওড়নার সাথে আড়াল করে রাখে। তারপর দৌড়ে মেন রাস্তা দিকে যাই। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাসে বড় বড় গাছগুলো মাটিতে উপড়ে পড়ে যাচ্ছে। যে কোনো সময় বৃষ্টিও পড়তে শুরু করবে। পৃথিবীর মানুষের সাথে যেন প্রকৃতিও খেলা শুরু করেছে। পূর্ণা প্রাণপণে দৌড়ে পালাচ্ছে। আজ কোনো প্রাকৃতিক ঝড় মনে প্রভাব ফেলতে পারছে না। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়। পূর্ণা ভিজে একাকার হয়ে গিয়েছে। লম্বা চুলগুলো এখন আর উঠছে না। পূর্ণা দৌড়াতে কষ্ট হচ্ছে, কিন্তু পিছনে বিপদ। পূর্ণা মেইন রোডে উঠে যায়। মেইন রোডে ওঠার পর সে দেখে দুইটা বাইক তার পিছনে আসছে। সে বুঝতে পারে সব শেষ। বাইকের সাথে তো আর সে দৌড়ে পারবে না। একটা বাইক তার কাছাকাছি এসে হকি স্টিক দিয়ে পিঠে বাড়ি দেয়। পূর্ণা উপুড় হয়ে রাস্তায় পড়ে। আকাশ ফুলে ফেঁপে উঠেছে, যেন তারাও বিরোধ জানাচ্ছে পূর্ণার সাথে যেন কিছু না হয়। পিচ নালা রাস্তার তে পূর্ণা পড়ে আছে। মা বলেই চিৎকার করছে। পূর্ণা ওঠার শক্তি হারিয়ে ফেলেছে। হঠাৎ জোরে বজ্রপাত হয়। পূর্ণা কেঁপে ওঠে। বাইক থেকে দুইটি ছেলে নেমে আসে। পূর্ণাকে ধরে বসায়। পূর্ণার বৃষ্টির ফোঁটার কারণে চোখ মেলে তাকাতে পারছে না, তবুও কষ্ট করে সামনে তাকাতেই ব্যক্তির দিকে তাকাই। ছেলে দুইটি আর কেউ না, আহির আর কৌশিক। পূর্ণা এইবার হেসে ওঠে। পিঠের যন্ত্রণা তাকে কাবু করতে পারছে না, তার থেকে বেশি কাবু করছে মনের যন্ত্রণা। পূর্ণার এমন হাসি দেখে আহির পূর্ণার চুল খামছে ধরে বলে, এভাবে হাসছিস কেন? জানিস এখনই তোকে খুন করে গায়েব করে দিতে পারি। পূর্ণা আহিরের মুখে থুতু দেয়। আহির রেগে পূর্ণার গালে চড় বসায়। পূর্ণা রাস্তায় পড়ে যায়। 5 আঙুলের দাগ বসে যায় গালে। ঠোঁট ফেটে রক্ত পড়া শুরু করে। পূর্ণা আবার উঠে বসে। তারপর কৌশিক পূর্ণার দিকে তাকিয়ে বলে, বিশ্বাসঘাতক, নিজের ভাইকেও ছাড়লি না। কৌশিক হাসতে হাসতে বলে, আমার ভাই আমি কাটবো মারবো যা ইচ্ছে করব, তাতে তোর কি? পূর্ণা হুঙ্কার করে বলে, রাপাতের গায়ে একটা আঁচড় লাগুক, সব কয়টাকে আমি খুন করে ফেলবো। পূর্ণার এমন রূপেই দুইজন কেঁপে ওঠে। এতদিন পূর্ণার বাচ্চা বাচ্চা মুখ দেখে এসেছে তারা। আজ এমন প্রলয়কারী রূপ দেখে সত্যি একটু হলেও ভয় পেয়েছে। ভয়ঙ্কর হলেও সত্য, পূর্ণা স্টিফেনকে খুন করেছে। কৌশিককে হকি স্টিক দিয়ে পূর্ণার পায়ে বাড়ি মেরে বলে, সুযোগ দিলে তো খুন করবি। পূর্ণা বাড়ি খেয়ে পা ধরে চিৎকার করে ওঠে। আবার ও বজ্রপাত হয়। এইবার খুব কাছে কোথাও বজ্রপাত হয়েছে। পূর্ণার আকাশের দিকে তাকিয়ে বলে, প্রকৃতির প্রতিবাদ জানাচ্ছে, আমার মনে সাহস দিচ্ছে, তোরা আমার কিচ্ছু করতে পারবি না। ইহা আল্লাহ। কথাটা বলে পূর্ণা কোমরে গোজা ছুরিটা বের করে আহিরের পিঠে বসিয়ে দেয়। অকর্তৃক হামলার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না, তাই তার পিঠটা অনেকটা কেটে যায়। সে পিঠ ধরে বসে পড়ে। কৌশিক পূর্ণার হাতের ছুরি কেড়ে নেওয়ার চেষ্টা করছে। পূর্ণা প্রাণপণে সেটা আটকানোর চেষ্টা করছে। ছুরি কেড়ে নেওয়ার এক পর্যায়ে ছুরিটা এসে লাগে পূর্ণার হাতে। সে ব্যথায় মা গো বলে কেঁদে দেয়। কৌশিককে পূর্ণাকে তুলে নিয়ে যেতে চাইলে হঠাৎ বড় কোনো গাড়ির আলো তাদের চোখে পড়ে, আর আহির কৌশিক পূর্ণাকে ছেড়েই সেখান থেকে পালায়। পূর্ণা গাড়ির দিকে তাকিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানায়। তারপর রাস্তায় ঢুলে পড়ে। গাড়ি থেকে একটি ছেলে বেরিয়ে আসে, হাতে তার ছাতা। সে পূর্ণার কাছে এসে তার মুখে লাইট মারে, তারপর বলে, ও মাই গড পূর্ণা। ছেলেটি আর কেউ নয়, রিয়ান। সে পূর্ণাকে পাজা কোলা করে নেয়, নিজের গাড়িতে বসিয়ে ড্রাইভ করে হাসপাতালের দিকে রওনা হয়। গাড়িতে রিয়ানের সাথে আরও একজন ছিল, রিয়ানের প্রেমিকা মিহু। মিহু পূর্ণার হাতের ক্ষত স্থান এই রুমাল দিয়ে চেপে ধরেছে, কিন্তু কিছুতেই ব্লিডিং থামছে না। আসলে রিয়ান বাড়ি থেকে 2 দিনের জন্য মেডিকেলের কাজে চট্টগ্রাম গিয়েছিল। বাড়ি এসে শোনে রাফাত পূর্ণা নিখোঁজ। তার মায়ের সে কি কান্না, আমার ছেলে মেয়েকে এনে দে।
তাই রিয়ান আর দেরি না করে মিহুর কাছে যায়। মিহু একজন পুলিশ অফিসার। মিহুকে সব ঘটনা খুলে বলে। সে রাফাত এর ফোন ট্র্যাক করে। ট্র্যাক করার পর জানতে পারে রাফাতের ফোন তাদের বাড়ির কোথাও দেখাচ্ছে, কিন্তু কোথায় সেটা এখনও কেউ খুঁজে বের করতে পারেনি। এইদিকে অনেক রাত হওয়ায় রিয়ান মিহুকে ড্রপ করতে যাচ্ছিল আর মাঝেই পূর্ণাকে পাই। বর্তমানে তারা এখনও হসপিটালের করিডোরেই আছে। রিয়ান পূর্ণাকে তার সিনিয়র একজন স্যারের কাছে অ্যাডমিট করায়। তিনি জানায় পূর্ণার শরীরে অনেক মারের দাগ, পিঠে পায়ে কেউ শক্ত কিছু দিয়ে বাড়ি দিয়েছে, গালেও চড়ের দাগ। কথাটা শোনার পর রিয়ান টেনশনে পড়ে যায়। সে স্পষ্ট দেখেছিল ওইখানে আরও 2 জন লোক ছিল, তাদের দেখে পালিয়ে গিয়েছে। মিহু সব শোনার পর বলে, রিয়ান, পূর্ণার লাইফ রিস্ক আছে। কেউ ওকে খুন করতে চায়, তাই ওকে আমরা খুঁজে পেয়েছি। এটা আপাতত কাউকে বলার প্রয়োজন নেই। আমার মনে হয় পূর্ণা বলতে পারবে রাফাত ভাই কোথায় আছে। আগে ওর জ্ঞান ফিরুক। তুমি বাড়ি যাবে না মিহু? না, আগে কেসটা তো দেখি। এইখানে অনেক রহস্য আছে রিয়ান, যা আমরা খালি চোখে দেখতে পারছি না। আমার মনে হয় পূর্ণার জ্ঞান ফেরাটা জরুরি। তুমি কি পূর্ণার কাছে যাবে? চলো যাওয়া যাক। ভোরবেলা আকাশে এখনও মেঘরাশি দৌড়াদৌড়ি করছে। বাতাস এর বেগটা একটু কমে এসেছে, কিন্তু বৃষ্টি নেই। কাদার গন্ধে চারপাশ ঘিরে আছে। মিহু পূর্ণার পাশে মাথা এলিয়ে ঘুমিয়ে আছে। রিয়ান সোফায় শুয়ে আছে। পূর্ণা আস্তে আস্তে চোখ খুলছে। জানালা দিয়ে হালকা বাতাস কেবিনের মধ্যেই ঢুকছে। সে বাতাস পূর্ণার মুখে বাড়ি খাচ্ছে। পূর্ণা পরিস্থিতি বুঝিয়ে ওঠার আগে উঠে বসতে নিলে হাতে টান খায়। ব্যথায় আহা করে ওঠে। সে বুঝতে পারে হাতে ক্যানেল লাগানো। সে হাসপাতালে আছে, হাতে ব্যান্ডেজ করা, শরীরটা কেমন ব্যথা করছে। পূর্ণা আহা করার আওয়াজে মিহুর ঘুম ভাঙে। সে পূর্ণার দিকে তাকিয়ে বলে, উঠে গিয়েছো? পূর্ণার চোখের সামনে সাদা শার্ট, কালো জিন্স পরা একটি মেয়েকে দেখতে পাই। সে ভালোভাবে মেয়েটিকে দেখে মনে করার চেষ্টা করে সে কি মেয়েটাকে কখনো দেখেছে। মিহু পূর্ণার সামনে তুড়ি বাজিয়ে বলে, কি ভাবছো? ভাবছি আমি কি আপনাকে চিনি? না, তুমি আমায় না চিনলেও তবে আমি তোমাকে চিনি। কথাটা বলার সাথে সাথে রিয়ান এসে পূর্ণার সামনে দাঁড়ায়। পূর্ণা রিয়ানকে দেখে বলে, রিয়ান ভাই। হ্যাঁ, আমি পূর্ণা। কাল রাতে আমি তোমাকে সেভ করেছি। কতগুলো ছেলে তোমাকে আঘাত করেছিল? রিয়ানের কথাই পূর্ণার কালকের রাতের ঘটনা মনে পড়ে রাফাতের কথা। রাফাত বন্দি পড়ে আছে চৌধুরী বাড়িতে। সে রিয়ানের দিকে তাকিয়ে বলে, আমি ঠিক আছি। আপনি বাড়ি এসেছেন কবে? কালার আসার পর মমের মুখ থেকে সব শুনি। দাভাই নিখোঁজ, তুমিও নিখোঁজ। তোমাকে তো পেলাম, কিন্তু দাভাই কোথায়? পূর্ণা জোরে শ্বাস নেয়, উঠে বসার চেষ্টা করে। মিহু তাকে সাহায্য করে। মিহু পূর্ণার দিকে তাকিয়ে বলে, পূর্ণা, আমি একজন পুলিশ অফিসার। কাল রাতে যখন তোমাকে হাসপাতালে আনা হয়, তখন ডাক্তার বলে তোমার শরীরে থাকা আঘাতের কথা। তোমাকে এইভাবে আঘাত করেছে কে পূর্ণা? সত্যি বলো, কোনো ভয় নেই, আমি তোমাকে সাহায্য করব। পূর্ণার মনে করে সে খুন করেছে। পুলিশ যদি জানে সে খুন করেছে, তাহলে সে বাহিরে ঘুরতে পারবে না। সে তার রাফাতকে উদ্ধার করতে পারবে না। তার মধ্যে কোনো প্রমাণ নেই এসবের। কৌশিক রিয়ান এর আপন ভাই, আদরের ভাই। এইসব কোনো কিছু সে বিশ্বাস করবে না। তাই সে বলে, ওরা আমায় রেপ করতে চেয়েছিল, বাধা দিয়েছি বলেই মেরেছে। কিন্তু আমি জানি না রাফাত ভাই কোথায়। মিহুর তীক্ষ্ণ দৃষ্টি বুঝে যায় পূর্ণা মিথ্যে বলছে। কিন্তু কেন? রিয়ানের জন্য? হয়তো এমন কিছু কথা আছে যেটা সে রিয়ানের সামনে বলতেই চাইছে না। মিহু রিয়ানকে বলে, রিয়ান, নিচে গিয়ে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো। পূর্ণা তো বললো সে কিছু জানে না, তাহলে আর সময় লস করে কী লাভ? চাও। রিয়ান মিহুর কথায় চলে যায়। মিহু পূর্ণার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, মিস পূর্ণা, এইবার সত্যিটা বলুন, কোন কথা আপনি চেপে যাচ্ছেন? আপনি যদি সত্যি না বলেন, তাহলে আমরা ধরে নিব আপনি শত্রুপক্ষের সাথেই আছেন। পূর্ণা ভাবে সে পাপ করেছে, শাস্তি তার প্রাপ্য। আবার তার একার পক্ষেও রাফাতকে উদ্ধার করা সম্ভব নয়, কারো সাহায্য দরকার। তাই সে মিহুর হাত ধরে বলে, আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি সব বলবো। কেন সাহায্য করব না? অবশ্যই করব। তুমি নির্ভয়ে বলো পূর্ণা। পূর্ণা গলাটা ঝেড়ে বলে, রাফাতের ছোট ভাই কৌশিক রাফাতকে আটকে রেখেছে। মিহু চমকে বলে, হোয়াট?
আমি বিশ্বাস করি না। আমি জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না, তবে কথাটা সত্য। ও আর রিয়ান ভাইয়ের বন্ধু আহিরা, ওরা দুজনে আমাকে আর রাফাতকে আটকে রেখেছিল। খোলসা করা বলে। তখন পূর্ণা সব কথা মিহুকে খুলে বলে। মিহু শোনার পর অবাক হয়ে বলে, তোমার মতো একটা বাচ্চা কাউকে খুন করেছে? পূর্ণা চোখ বন্ধ করে পানি ফেলে বলে, দেয়ালে পিঠ থেকে গেলে নারী ঢুকে দাঁড়ায়, আমিও তাই করেছি। ওই ঝুমুর বাইজিকে না ধরলে অনেক মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে যাবে। আপু, আমি আপনাকে কথা দিচ্ছি, রাফাতকে উদ্ধার করার পর আমি নিজে আপনার কাছে আত্মসমর্পণ করব। আমাকে শুধু কিছুদিনের সময় দিন। তোমার লাইফ রিস্ক আছে বোনা, ওরা তোমাকে পেলে খুন করবে। আমি তোমাকে একা ছাড়তে পারি না। আমি একা যাচ্ছিও না, আপনি আমার সাথে থাকবেন। আজ রাতে আমরা ওই বাড়ি যাব, কৌশিকের ঘর দেখব। আচ্ছা যাব। কিন্তু আমি বেঁচে আছি কাউকে বলবেন না, আর রিয়ান ভাইকে এখনো কিছুই বলতে যাবেন না। ঠিক আছে, বলবো না, কারণ রিয়ান কিছুই বিশ্বাস করতে চাইবে না, তাই না বলেও বুদ্ধিমানের কাজ। চৌধুরী বাড়ি। বনলতা মেঝেতে বসে চিৎকার করে কান্না করছে। তার পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে তার বড় বোন জবা বেগম। সাবার মা সালমা বেগমও এসেছে। সবাই বনলতার পাশে বসে আছে। রশিদ চৌধুরী চিন্তিত মুখ নিয়ে সোফায় বসে আছে। সাবা বনলতাকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলে, আমি মনি দা ভাই ভালো আছে তো? ওর কান্নায় যেন বনলতা আরও ভেঙে পড়ে। সে হাউমাউ করে কাঁদতে থাকে। এই সময় বাড়িতে প্রবেশ করে রিয়ান আর মিহু। রিয়ানকে দেখে বনলতা দৌড়ে রিয়ানের কাছে যায়, আঁচল পেতে বলে, রিয়ান রে, আমার ছেলে মেয়েরে আয়না দে, আমি আমার সন্তান হারাতে পারবো না। তোর মায়েরে দয়া কর রিয়ান। মিহু এসে বনলতাকে ধরে। সে বনলতার মাথাটা তার বুকে রেখে বলে, মামুনি, আপনি কাঁদবেন না প্লিজ। রাফাত ভাই পূর্ণাকে খুব দ্রুত খুঁজে পাওয়া যাবে। বনলতা হঠাৎ ক্ষেপে গিয়ে বলে, খবরদার আমারে মামুনি বলবি না, এই ডাকটা শুধু পূর্ণার জন্য বরাদ্দ। মিহু বনলতার বাচ্চামো দেখে হেসে দেয়। সে বলে, ঠিক আছে, তাহলে আমি মা বলি। বনলতা এত কিছুর মধ্যেও ছেলের দিকে তাকায়। রিয়ান এর মাথা চুলকে জায়গা ত্যাগ করে। বনলতা স্লান হেসে বলে, এমন সময় এই বাড়ি আসলে মা, আমি কিছুই করতে পারলাম না। মিহু বনলতাকে সালাম করে বলে, কিছু করতে হবে না মা, আমি আপনাদের সাহায্য করতেই এসেছি। আমি অফিসার মিহু। রাফাত ভাইয়ের নিখোঁজ হওয়ার কেসটা আমি দেখছি। ও মা, তুমি পুলিশ? জি মা। আমার ছেলে মেয়ে কবে বাড়ি আসবে? বনলতার কণ্ঠে ব্যাকুলতা। মিহু দৃঢ় কণ্ঠে বলে, চলে আসবে খুব শীঘ্রই, আমি খুঁজে বের করব। মিহু রশিদ চৌধুরীকে সালাম করে। তারপর সবার সাথে সোফায় বসে বলে, আচ্ছা মা, আপনার আরেক ছেলে কোথায়? কৌশিক? জি মা। ও তো বাসায় নেই, কলেজ থেকে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছে। ও, আর জবা আন্টির ছেলে আহির? জবা কড়া গলায় বলে, এখন কি তুমি আমার ছেলেকে সন্দেহ করছো নাকি? দেখুন আন্টি, আমি সন্দেহ করছি না, আমি শুধু জানতে চাইছি এই বাড়ির প্রত্যেকটা সদস্য কোথায় আছে। হয়তো তাদেরও বিপদ হতে পারে। এই সময় সবাই একসাথে থাকা ভালো। আচ্ছা, রাফাত ভাইয়ের কি কোনো শত্রু ছিল? রিয়ান এসে সোফায় বসে বলে, আমার ভাইয়ের কোনো শত্রু ছিল না। মিহু তীক্ষ্ণ দৃষ্টিতে রিয়ানের দিকে তাকায়, যার অর্থ যদি কেউ কিছু বোঝে তো তোমার খবর আছে। আসলে হাসপাতালে যখন পূর্ণা সব কিছু মিহুকে বলছিল তখন সব কথা রিয়ান শুনে ফেলে। আর শোনার পর বলে তার ভাই কোনো দোষ করতে পারে না। আহির কৌশিককে পূর্ণা ফাঁসাচ্ছে। পূর্ণাকে বারবার খুনি বলে, প্রস্টিটিউট বলে। পূর্ণা খুব কান্না করে, অপমান বোধ করে। শেষে মিহু করা কথায় রিয়ান চুপ হয়। মিহুর এক কথা, আমি কেসটা দেখছি, সো আমার কথাই শেষ কথা। রিয়ান চৌধুরী, তুমি যদি তোমার ভাইকে সুস্থ অবস্থায় চাও তাহলে আমার কথা শোনো। মিহুর কথায় রিয়ান চুপ হয়ে যায়। সুযোগ দেয় পূর্ণাকে নিজেকে প্রুভ করার। বাইজি গৃহ। ঝুমুর বাইজির হাতে রিভলভার নিয়ে পর পর দুটি শ্যুট করেই সামনের দিকে, সাথে সাথে দুজন মাটিতে লুটিয়ে পড়ে। আরও 5-6 জন তার হাত পা ধরে বলে, খালা, এইবারে নাগাল মাফ কইরা দাও।
কথা দিবার লাগছি ওই সেমরিরে ধইরা লইয়া আইনি। তখন ওইখানে আহির আর কৌশিক আসে। আহিরের পিঠে ব্যান্ডেজ করা হয়েছে। কৌশিক ঝুমুর বাইজির হাত থেকে রিভলভার কেড়ে নেয়, তারপর লোকগুলোকে চলে যেতে বলে। ঝুমুর বাইজি কৌশিকের উপর বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে। কৌশিক ঝুমুর বাইজির হাত ধরে তাকে থামিয়ে বলে,